ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 12 এর 4th সেমের অন্তর্গত হক রোস্টিং কবিতাটি থেকে 30টি গুরুত্বপূর্ণ 2 মার্ক বেসড এসএ কিউ নিয়ে। এই সিরিজে আমরা ক্লাস 12 এর আগত এইচএস পরীক্ষার জন্য সমস্ত টপিকগুলোর ওপরে কোয়েশ্চেন আনসারের সিরিজ কন্টিনিউ করছি, যেখানে আমরা প্রত্যেকটি টপিকের প্রথমে এক্সারসাইজ বেসড এবং তারপরে 2 মার্কস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আশা করি এই সমস্ত ক্লাসগুলি তোমাদের আগামী এইচএস পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই ক্লাস 12-এর সেমিস্টার 4-এর স্টুডেন্টরা কেউ ক্লাসগুলো মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো দেখো, হক রোস্টিং কবিতাটি থেকে এর আগের ক্লাসে আমরা এক্সারসাইজ বেসড গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি 30টা গুরুত্বপূর্ণ এসএ কিউ, যেগুলো 2 মার্কস বেসড, সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হু রোট দ্য পোম অ্যান্ড টু হুইচ এজ ডাজ ইট বিলং? কবিতাটি কে লিখেছেন? Hawk Roosting is written by Ted Hughes, a major poet of the post-war modern age. His poetry often explores powers, violence and nature. কবিতাটি কে লিখেছেন এবং কোন যুগের কবিতা, এটাই ছিল প্রশ্ন। তাহলে হক রোস্টিং টেড হিউজ লিখেছেন এবং আধুনিক যুদ্ধোত্তর যুগের কবিতা এটা, যেখানে শক্তি, প্রাকৃতিক জীবন, হিংসার বিষয়গুলোকে বর্ণনা করা হয়েছে। নেক্সট দেখো, ইন হুইচ পয়েন্ট অফ ভিউ ইজ দ্য পোম রিটেন? কবিতাটি কোন দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে? দ্য পোম ইজ রিটেন ইন দ্য ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে এটা রচিত। এখানে দিস অ্যালাউজ দ্য হক টু স্পিক ডিরেক্টলি অ্যান্ড এক্সপ্রেস ইটস প্রাইড অ্যান্ড অথরিটি। বাজ পাখিটি সরাসরি এখানে কথা বলছে এবং তার অহংকার এবং আধিপত্য এখানে প্রকাশ পাচ্ছে, সেটাই আমরা এই কবিতাটিতে দেখতে পেয়েছি। হোয়ার ইজ দ্য হক সিটিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোম? কবিতার শুরুতে আমরা বাজ পাখিটি কোথায় বসেছিল দেখতে পাই। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোম দ্য হক ইজ সিটিং হাই অন আ ট্রি। একটা গাছের একদম উঁচুতে বসেছিল। এনজয়িং সলিটিউড, একাকিত্ব বা নির্জনতাটা সে এনজয় করছিল, এবং হাইট মানে তার সেই উঁচু স্থানটা, যেখান থেকে সে সবাইকে নিচে দেখতে পাচ্ছিল, সেটা সে এনজয় করছিল। দিস পজিশন সাজেস্টস পাওয়ার অ্যান্ড ডমিনেন্স। তার এই যে জায়গা বা এই যে শীর্ষে বসে থাকাটা তার ক্ষমতা এবং আধিপত্য প্রকাশ করছিল। বোঝা গেছে? নেক্সট, হোয়াই ডাজ দ্য হক কল ইটসেলফ পারফেক্ট? এই বাজ পাখিটি কেন নিজেকে একদমই নিখুঁত বলেছে? সে পারফেক্ট বলে মনে করে কারণ শিকার এবং বেঁচে থাকার জন্য সে পুরোপুরিভাবে কিন্তু তৈরি। প্রকৃতি তাকে শক্তিশালী এবং দক্ষ করেছে। দ্য হক কলস ইটসেলফ পারফেক্ট বিকজ ইটস বডি ইজ কমপ্লিটলি সুইটেড ফর কিলিং অ্যান্ড সার্ভাইভাল। বেঁচে থাকার জন্য এবং শিকার করার জন্য তাকে কিন্তু রেডি করে দিয়েছে প্রকৃতি, তার বডি তৈরি। নেচার হ্যাজ মেড ইট স্ট্রং অ্যান্ড এফিশিয়েন্ট। তাকে দক্ষ এবং শক্তিশালী করে তুলেছে প্রকৃতি, তাই সে নিজেকে পারফেক্ট মনে করে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হুকড হেড অ্যান্ড হুকড ফিট? দেখো, হুকড হেড মানে ওই যে বাঁকানো ঠোঁট, হেড মানে মাথা, কিন্তু এখানে ঠোঁটটা বাঁকানো, তাই বলা হয়েছে। তার এই হুকড ফিট এবং হেডের তাৎপর্য হচ্ছে যে এই যে তীক্ষ্ণ ঠোঁট এবং এই যে নখ শিকার ধরতে এবং সেটাকে টুকরো করতে সাহায্য করে। দ্য ফ্রেজ রেফার্স টু দ্য হকস শার্প বিক অ্যান্ড ক্লজ। দিস ফিজিক্যাল ফিচার্স হেল্প ইট ক্যাচ অ্যান্ড টিয়ার ইটস প্রে ইজিলি। শিকারকে ধরতে এবং টিয়ার ছিন্ন ভিন্ন করতে সাহায্য করে এটা। নেক্সট, হাউ ইজ দ্য হকস আইসাইট ডেসক্রাইব? হকের সেই আইসাইট বা দৃষ্টিটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাজ পাখিটা অত্যন্ত তীক্ষ্ণ এবং শক্তিশালী এবং সে দূর থেকে শিকারকে দেখতে কিন্তু সক্ষম। The eyesight বা the hawk's eyesight is described as extremely sharp, খুবই তীক্ষ্ণ, and powerful, খুবই শক্তিশালী। It can see its prey clearly from a great height. তার শিকারকে একটা উঁচু জায়গা বা অনেক উঁচু বা দূর থেকে কিন্তু সে দেখতে পায়। সেটাই তার এই দৃষ্টির তাৎপর্য, যে তার দৃষ্টি খুবই দূরদর্শী, দূর থেকে দেখতে পায়। নেক্সট দেখো, হোয়াট ডাজ মাই ম্যানার আর টিয়ারিং অফ হেডস? এই লাইনটার মানে কি? দেখো, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস,
এটা বোঝাচ্ছে যে হত্যা বাজ পাখির কাছে একটা স্বাভাবিক আচরণ, এটা কোনো দানব বা নিষ্ঠুরতার ফল নয় তার কাছে। দ্য লাইন মিনস দ্যাট কিলিং ইজ ন্যাচারাল বিহেভিয়ার ফর দ্য হক। বাজ পাখির কাছে হত্যা করা যেন স্বাভাবিক আচরণ। ভায়োলেন্স ইজ পার্ট অফ ইটস ইনস্টিংক্ট। তার ইনস্টিংক্ট বা তার এই সহজাত প্রবৃত্তি যেটার মধ্যেই পড়ছে এই ভায়োলেন্স এবং ক্রুয়েলটি, এটা তার কাছে স্বাভাবিক, কোনো অতিপ্রাকৃত নয়। এটাই এই লাইনের দ্বারা বোঝা যাচ্ছে। নেক্সট দেখো, হোয়াই ডাজ হক ইগনোর মরালিটি অ্যান্ড আর্গুমেন্টস? বাজ পাখি কেন কোনো যুক্তি বা নৈতিকতা মানে না? দ্য হক বিলিভস দ্যাট পাওয়ার ইটসেলফ গিভস দ্য রাইট টু রুল অ্যান্ড কিল, therefore it feels no need to justify its action morally. বাজ পাখি মনে করে যে ক্ষমতা নিজেই যথেষ্ট, তাই তার কাজের নৈতিক ব্যাখ্যার আর কোনো প্রয়োজন নেই। তার ক্ষমতাটাই যথেষ্ট তার কাজের নৈতিকতা প্রমাণ করবে, এটাই এখানে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য সান ইজ বিহাইন্ড মি? দ্য সান symbolizes nature or divine support. The hawk feels that greater force support its power. তাহলে এই যে লাইনটা, এই লাইনটার অর্থ হচ্ছে সূর্যকে জানি আমরা ঈশ্বরের শক্তির বা প্রকৃতির প্রতীক, তাই তো? এবং সে যেহেতু বাজ পাখির পেছনে, তার মানে বাজ পাখির পক্ষেই আছে ঈশ্বরের শক্তি, তার আধিপত্যকে যেন ঐশ্বরিক বা প্রাকৃতিক শক্তি সাপোর্ট করে, এটাই এই লাইনটা যেন বোঝাতে চেয়েছে। পেছনে আছে মানে কি, যেন সাপোর্ট দিচ্ছে, মানে ঈশ্বর বা প্রকৃতিও যেন তাকে সমর্থন করে বা তার পক্ষে। What does now I hold creation in my foot? The hawk feels it has complete control over the world and all living beings. It shows its sense of absolute authority. এই লাইনটা আমরা এক্সারসাইজের কোয়েশ্চেনেও পেয়েছিলাম। তো এখানে বাজ পাখি কি মনে করছে যে সে পুরো পৃথিবী এবং জীবনের নিয়ন্ত্রণ তার কাছে রেখেছে, মানে পুরো পৃথিবী এবং জীবন তারই আন্ডারে, এটা সম্পূর্ণ আধিপত্য, বা সে যে একজন সম্পূর্ণ স্বৈর শাসক, তার আন্ডারে এভরিথিং, সেটাই মিন করছে, সে এতটাই ক্ষমতার প্রতীক। হুম ডাজ দ্য হক কিল অ্যান্ড হোয়াই? হক কাকে হত্যা করেছে এবং কেন? বাজ পাখি যে শিকারে তার ইচ্ছা করবে তাকেই সে হত্যা করে, কারণ সে মনে করে হত্যাই তার প্রাকৃতিক অধিকার। দ্য হক কিলস এনি প্রে, যে কোনো শিকার ইট চুজেস, যেটাই তার ইচ্ছা হবে। ইট ডাজ সো বিকজ ইট বিলিভস কিলিং ইজ ইটস ন্যাচারাল রাইট। হত্যা তার স্বাভাবিক অধিকার মনে করে সে, তাই সে এটা করে। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হক? দ্য হকস ল্যাঙ্গুয়েজ ইজ কনফিডেন্ট, কমান্ডিং অ্যান্ড অ্যারোগ্যান্ট। ইট রিফ্লেক্টস প্রাইড ইন ইটস স্ট্রেংথ। তার ভাষা কি না, তার ভাষা আত্মবিশ্বাসী, গর্বিত ভাষা। তার ভাষা থেকে গর্ব ফুটে ওঠে, গর্বিত, কর্তৃত্বপূর্ণ, আর এটা তার শক্তি এবং অহংকারকেই প্রকাশ করে। হাউ ইজ প্রাইড শোন ইন দ্য পোম? প্রাইড, গর্ব কিভাবে, দম্ভ বা গর্ব এখানে প্রকাশ পেয়েছে। প্রাইড ইজ শোন থ্রু দ্য হকস বিলিভ দ্যাট এভরিথিং exists for its benefit. It considers itself supreme. বাজ পাখি মনে করে প্রকৃতির সবকিছু তার জন্য বিদ্যমান, এটা তার গর্বকেই প্রকাশ করে, প্রকৃতির সবকিছুই যেন তার জন্যই বিদ্যমান, এতটাই তার ক্ষমতা, এটাই তার দম্ভ, বা এভাবেই তার দম্ভ প্রকাশ পেয়েছে এখানে। Why does hawk dislike change? The hawk dislikes change because it may disturb the balance of power. It wants things to remain under its control. তাহলে দেখো, পরিবর্তন বাজ পাখির ক্ষমতা হ্রাস করতে পারে, তাই সে এই যে চেঞ্জ বা পরিবর্তন পছন্দ করে না, সে কিন্তু স্থিরতাই পছন্দ করে। পরিবর্তন মানে ক্ষমতার হ্রাস হয়ে যাবে, সে চায় না তাই পরিবর্তন। What is the significance of I keep looking for my food? The line shows the hawk's constant awareness of its power and grip over creation. It symbolizes control. বাজ পাখি সবসময় তার শক্তি এবং নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন, এটি তার আধিপত্যের প্রতীক। বোঝা গেছে? নেক্সট, is it the hawk's voice calm or aggressive? The hawk's voice is calm but threatening. Its confidence makes it more dangerous. বাজ পাখির কণ্ঠ শান্ত কিন্তু হুমকি সূচক, আত্মবিশ্বাস তার হুমকিকে আরোই শক্তিশালী করে তোলে, সেটাই এখানে দেখানো হয়েছে যে তার কণ্ঠস্বর শান্ত কিন্তু হুমকি সূচক। আক্রমণাত্মক যদি সবসময় নাও হয় শিকারের সময় ছাড়া, কিন্তু হুমকি সূচক তো বটেই।
নেক্সট দেখো, হোয়াট রোল ডাজ নেচার প্লে ইন দ্য পোম? নেচার ইজ শোন অ্যাজ স্ট্রং, ক্রুয়েল অ্যান্ড ইনডিফারেন্ট টু মরালিটি। সার্ভাইভাল ইজ ইটস মেইন ল। প্রকৃতি শক্তিশালী, নির্মম এবং নৈতিকতার বাইরে। বেঁচে থাকা এবং শিকারের নিয়মই কিন্তু প্রধান। তাহলে দ্য রোল অফ নেচার ইজ সার্ভাইভাল, বেঁচে থাকা। বোঝা গেছে? সার্ভাইভাল। নেচারকে এখানে স্ট্রং, ক্রুয়েল এবং ইনডিফারেন্ট টু মরালিটি, নৈতিকতার ক্ষেত্রে উদাসীন দেখানো হয়েছে। হোয়াট ডাজ দ্য হক স্লিপ অর ড্রিম সাজেস্টস? The hawk's sleep suggests that its power continues even during rest. Authority never leaves it. বাজ পাখির স্লিপটা এখানে দেখাচ্ছে যে বিশ্রাম করলেও ক্ষমতা কিন্তু তার অব্যাহত রয়েছে, তাই না? যে ব্যক্তি বিশ্রাম নিচ্ছে সে এতটাই শক্তিশালী, সে এখন অচেতন অবস্থাতে থাকলেও তার যে অথরিটি সেটা কিন্তু বজায় রয়েছে। হাউ ডাজ দ্য পোম শোজ মিসইউজ অফ পাওয়ার? The poem shows misuse of power through killing without sympathy or justification. Power becomes cruel. কবিতাটি দেখাচ্ছে যে বাজ পাখি কোনো সমবেদনা বা ন্যায় বিচার ছাড়া হত্যা করছে, যেটা ক্ষমতার অপব্যবহার। এটাই দেখাচ্ছে মিসইউজ অফ পাওয়ার। তার মধ্যে কোনো সমবেদনা নেই, তার মধ্যে কোনো আবেগ নেই, তার ক্ষমতা আছে তাই সে সেই ক্ষমতা প্রয়োগ করে যাকে পারছে, যাকেই ইচ্ছে হচ্ছে হত্যা করছে। এটাই মিসইউজ, যেভাবে সমাজের লিডাররা করে। হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ? দ্য হক সিম্বলাইজ টিরানি, ডিকটেটরশিপ, অ্যাবসোলিউট অথরিটি। ইট রিপ্রেজেন্টস অপ্রেসিভ রুলার। এই হকটা কি বোঝাচ্ছে না? স্বৈরাচার, একনায়ক, সীমাহীন ক্ষমতা, অপ্রেসিভ রুলার মানে নিপীড়ক একজন সে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোম? The main theme is unchecked power and its dangers. The poem warns against blind authority. এটার থিম হলো নিয়ন্ত্রিত না হওয়া ক্ষমতা এবং তার বিপদ, যেটা এই পোমে দেখানো হয়েছে। ইজ দ্য পোম আ নেচার পোম অর আ পলিটিক্যাল পোম? এবং যেটাই হোক না কেন সেটা কেন? দেখো, এই কবিতাটা রাজনৈতিক একটা উপমা। বাজ পাখি যে মানব শাসকের মতো এখানে ক্ষমতা প্রদর্শন করছে সেটাই দেখানো হয়েছে। প্রকৃতির অংশ বাজ পাখি, কিন্তু এখানে পলিটিক্যাল অর্থে প্রয়োগ করা হয়েছে। দো ইট ডিসক্রাইবস নেচার, ইট ইজ মেইনলি আ পলিটিক্যাল অ্যালিগরি। দ্য হক রিপ্রেজেন্টস হিউম্যান রুলার্স। বোঝা গেছে? নেক্সট, হোয়াই ইজ কিলিং শোন অ্যাজ ন্যাচারাল ইন দ্য পোম? কেন? কারণ এটা তার প্রাকৃতিক প্রবৃত্তি। এখানে ন্যায় বা অপরাধের প্রশ্ন নেই, তাকে তো কাউকে না কাউকে মেরে তাকে সারভাইভ করতে হবে। তাই কিলিং ইজ শোন অ্যাজ ন্যাচারাল বিকজ ইট ইজ আ পার্ট অফ দ্য হকস ইনস্টিং, তার সহজাত প্রবৃত্তির অংশ। নেচার হ্যাজ নো মরাল কোড, প্রকৃতির মধ্যে কোনো নৈতিক বা নৈতিকতা নেই, প্রকৃতির মধ্যে কোনো মরাল কোড নেই, তাকে তার সহজাত প্রবৃত্তি মেনটেন করতেই হবে। হাউ ইজ দ্য আইডিয়া অফ গড সাজেস্টেড ইন দ্য পোম? দ্য হক সাজেস্ট দ্যাট ক্রিয়েশন ইটসেলফ সাপোর্টস ইটস পাওয়ার, গিভিং ইট আ গড লাইক অথরিটি। কি বলা হচ্ছে? যে বাজ পাখি মনে করছে সৃষ্টিকর্তা বা প্রকৃতি তার পক্ষ, এটা এক ধরনের ঈশ্বর সুলভ শক্তি তাকে দিচ্ছে। কারণ ওই যে সানের উপমাটাতে আমরা বুঝতে পারি যেন প্রকৃতি বা ঈশ্বর তার পক্ষ। হোয়াট ডাজ নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট? এই লাইনের মানে কি? দ্য লাইন মিনস দ্যাট পাওয়ার নিডস নো লজিক অর এক্সপ্লানেশন, স্ট্রেংথ ইটসেলফ ইজ দ্য রাইট। এই লাইনের মানে হচ্ছে যে এখানে বোঝানো হচ্ছে ক্ষমতা নিজেই যথেষ্ট, কোনো যুক্তি বা ব্যাখ্যার প্রয়োজন নেই তার জন্য। Why is the hawk compared to a dictator? হক বা বাজ পাখিকে ডিক্টেটরের সাথে তুলনা কেন? লাইক আ ডিক্টেটর, একজন ডিক্টেটরের মতোই, স্বৈরশাসকের মতোই, দ্য হক রুলস থ্রু ফোর্স অ্যান্ড ফিয়ার। হকও যেন তার ক্ষমতা এবং তার এই সন্ত্রাসের দ্বারা রুল করে। ইট অ্যালাউজ নো অপোজিশন, কোনো প্রতিপক্ষকে সে অ্যালাউ করে না, তাই ডিক্টেটরশিপ বা ডিক্টেটরের সাথে তুলনা করা হয়েছে। সে একছত্র আধিপত্য বিস্তার করতে চায়। What does the poem suggest about pride? The poem suggests that excessive pride leads to cruelty and destruction. It's dangerous. এই কবিতাটা দেখাচ্ছে যে অতিরিক্ত অহংকার নির্মমতা এবং বিপদের কারণ হতে পারে, তাই না? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাস্ট লাইন অফ দ্য পোম? এই কবিতার লাস্ট লাইনের তাৎপর্য কি? শেষ লাইনে আমরা দেখেছিলাম বাজ পাখির চিরকালীন এবং অপরিবর্তনীয় ক্ষমতার আকাঙ্ক্ষা। তাহলে the last line shows the hawk's desire to maintain eternal and unchanging power.
নেক্সট দেখো, ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোম সিম্পল অর কমপ্লেক্স? দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল বাট পাওয়ারফুল। সরল ভাষায় লেখা কিন্তু যথেষ্ট শক্তিশালী ভাষা। ইটস সিম্পলিসিটি অ্যাডস ফোর্স টু দ্য, এবং এর এই যে স্পষ্ট ভাষা, সেটা এই কবিতার অর্থ স্পষ্ট করে তোলে পাঠকদের কাছে এবং কবিতাটিকে প্রভাবশালী করে তোলে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, why is the title hog roosting appropriate? The title appropriate because the hog reflects on power while resting, showing constant dominance. এই কবিতার টাইটেলটা যথাযথ কারণ এটা দেখাচ্ছে যে বাজ পাখি বসে থাকলেও তার ক্ষমতা এবং আধিপত্য অব্যাহত থাকে। এটাই এটা এখানে দর্শাচ্ছে, যে সে বসে রয়েছে, শান্ত রয়েছে, ঘুমন্ত রয়েছে, তা বলেই তার যে ক্ষমতা, তার যে আধিপত্য, সেটা যে নিস্তেজ বা এই সময়ে সেটা যে প্যাসিভ তা কিন্তু নয়, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। বোঝা গেছে? তাই এই কবিতার এই যে টাইটেলটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল হক রুস্টিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্ত এসএকিউজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে তোমাদের সিলেবাসের অন্তর্গত আরও একটি গুরুত্বপূর্ণ টেক্সট থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আরও সমস্ত প্রশ্ন উত্তরের আলোচনার পর্ব নিয়ে।